37 বলে 52 রান, স্ট্রাইক রেট 140। খারাপ না, ভালো, বেশ ভালো। আপনি যখন 203 রান তাড়া করতে যাচ্ছেন তখনও মিডল অর্ডার থেকে এরকম একটা ইনিংস ভালোই হওয়ার কথা, যেইটা দলকে জয়ের পথে গাইড করবে, অন্তত জয়ের দিকে নিয়ে যাবে। এখন বাকিরা যদি অন্যান্য সতীর্থরা যদি সেইটাতে জয়টা শেষ পর্যন্ত তুলে আনতে না পারেন, সেক্ষেত্রেও এই ইনিংসটা যিনি খেলেছেন তাকে কি দায়টা দেয়া যায়? সিলেট স্ট্রাইকার্সের জর্জ মানসি এরকম একটা ইনিংস খেলার পরও যদি আমি বলি এই ম্যাচটাতে সিলেটের হেরে যাওয়ার পেছনে তার ব্যাটিংয়ের দায়টাই সবচেয়ে বেশি, এইটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট। আপনি আমার সঙ্গে কি একমত হবেন? কেন আমি এই কথা বলছি? সিলেট স্ট্রাইকার্সের টপ স্কোরারের নিয়ে, এবং যিনি 140 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং যিনি 50 করেছেন, সেটা আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন, দেখতে পারেন। দেখুন, 203 রান তুলে ফেলেছিল চিটাগাং কিংস। এইখানটাতে চিটাগাং কিংস এবং সিলেট স্ট্রাইকার্সের খেলা হয়েছে। সিলেট স্ট্রাইকার্সের টুর্নামেন্টের শুরুটা হয়েছে বাজে, বেশ বাজে। তারা প্রথম 3টা ম্যাচই হেরেছিল, কিন্তু তারপরে গিয়ে পরপর 2টা ম্যাচ জিতে আবার ট্র্যাকে ফিরেছে। সিলেটে এটা যেহেতু তাদের লাস্ট ম্যাচ, এরপরে চিটাগাং খেলতে যাবে, এরপরে ঢাকায়। সো ওই যে হোম ক্রাউডের সাপোর্ট নিয়ে তাদের জন্য শেষ ম্যাচটা জেতাটাও খুব গুরুত্বপূর্ণ ছিল প্লে অফে ওঠার লড়াইয়ে যদি টিকে থাকতো। টিকে তারা এখনও রয়েছে, কিন্তু এখানে আরেকটু এগিয়ে যাওয়ার পথে। চিটাগাং কিংস অন দ্য আদার হ্যান্ড, তারা টুর্নামেন্টের প্রথম ম্যাচটা হেরেছিল, তারপরে গিয়ে কিন্তু তারা এই নিয়ে টানা 3 নম্বর ম্যাচ জিতলো। খেলা এখন চলে যাবে হচ্ছে গিয়ে চিটাগাংয়ে। চিটাগাং পর্বে তাদের যে ম্যাচগুলো রয়েছে, সেই কারণে প্লে অফে ওঠার সম্ভাবনার জায়গাটা তাদের আরও একটু উজ্জ্বল হয়ে উঠলো। অন্ততপক্ষে একটুখানি কমফোর্টেবল জায়গায় থেকে তারা নিজেদের শহর চিটাগাংয়ে নিয়ে যাচ্ছে এই বিপিএলটা। এইখানটাতে চিটাগাং কিংস 30 রানে শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে, এবং সেখানে আমি ওই জর্জ মানসির ব্যাটিংয়ের কথা বলছিলাম। কেন বলছিলাম? 203 রান তাড়া করতে নেমে পাওয়ার প্লের মধ্যে আপনি 3টা উইকেট হারিয়ে ফেললেন। সিলেট স্ট্রাইকার্স 3টা উইকেট হারিয়ে ফেললেন, এবং খুবই গুরুত্বপূর্ণ উইকেট, যেখানে পল স্টার্লিং মুখোমুখি হওয়া প্রথম বলে আউট হয়ে গিয়েছেন। জাকির হাসানের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ, যিনি আগের 2টা ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, দারুণ ফর্মে রয়েছেন ব্যাটিংয়ে। এই ম্যাচেও শুরুটা তার ভালো হয়েছিল, 19 বলে 25 রান করেছিলেন, কিন্তু তারপরে হচ্ছে গিয়ে জালিসের বলে হচ্ছে গিয়ে মিডনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন, এবং একটা লাইফ পাওয়ার পরও সেটা কাজে লাগাতে না পেরে রনি তালুকদার যখন 9 রানে আউট হয়ে গেলেন, পাওয়ার প্লের মধ্যে সিলেটের 3টা উইকেট চলে গেল। এখন পাওয়ার প্লে 6 ওভার 46 রান 3 উইকেট, 10 ওভার শেষে সেইটা হয়ে গেল 61 রান 3 উইকেট। আপনি খেয়াল করে দেখুন যে সেক্ষেত্রে আরও 10 ওভারে তাদের 143 রান প্রয়োজন। এটা কি করা সম্ভব? আপনার হাতে উইকেট থাকলেও সেটা কি করা সম্ভব? ওই জায়গাটা কি অনেক বেশি স্লো ব্যাটিং করা হয়ে গিয়েছিল না? অ্যারন জোন্স এরপরে আউট হয়ে গেলেন, কিন্তু জর্জ মানসি ছিলেন। সেই মানসির 12 ওভার শেষে গিয়ে যেটা দেখা গেল যে 77 রান 4 উইকেট, অর্থাৎ ওইখান থেকেও শেষ যে আরও 8 ওভার ব্যাটিং রয়েছে, সেইখানটাতে করতে হবে আরো 127 রান। জর্জ মানসির রান তখন হচ্ছে গিয়ে 22 বলে 13। এই যে দলটা এই অবস্থাতে চলে আসলো, আস্কিং রেট বেড়েই যাচ্ছে, বাড়তে বাড়তে অসম্ভবের পর্যায়ে চলে যাচ্ছে, সে তখন হচ্ছে গিয়ে জর্জ মানসির রান 22 বলে 13 রান। তিনি শেষ করেছেন হচ্ছে গিয়ে ওই 36 বলে 50 করেছেন। 50 করার পরের বলটাতে আউট হয়ে গেছেন। প্রথম 22 বলে যে 13 রান করেছেন, তার মধ্যে তার একটা মাত্র 4 ছিল। তারপরে যে 15টা বল খেলছেন, সেই 15 বলের মধ্যে 4টা ছক্কা মেরেছেন, আরও 3টা 4 মেরেছেন। শেষ 15টা বলে তিনি 39 রান নিয়েছেন। প্রথম 22 বলে 13 রান নিয়েছেন, শেষ 15 বলে 39 রান নিয়েছেন। কিন্তু শেষ 15 বলে যখন 39 রান নেন, তখন কি আসলে আর সিলেটের জয়ের মতো অবস্থা রয়েছে? সিলেটের ওই 12 ওভার শেষে যে অবস্থাতে তারা পৌঁছে গিয়েছিল, তখন ওই 8 ওভারে 127 রান তাদের করতে হবে। জর্জ মানসি ওই সময় থেকে যতই হাত করলেন না কেন, আমার কাছে এটা মনে হয়েছে যে তিনি তার ব্যাটিংয়ে সিলেটের হারটা নিশ্চিত করেই হাত খোলা শুরু করেছেন। তিনি সিলেট হেরে যাবে সেটা নিশ্চিত করেই তারপরে মারা শুরু করেছেন। লাভ কি? লাভ তো আর হয়নি। সিলেট শেষ পর্যন্ত হেরেই গিয়েছে। জাকের আলী অনেক শেষ দিকে গিয়ে তিনি যে 23 বলে অপরাজিত 47 রানের ইনিংসটা খেলেছেন, সেইটাও কোনো সময় কোনো মুহূর্তে মনে হয়নি যে সিলেটকে ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট হলেও হতে পারে। কোনো একটা সময় মনে হয়নি যে চিটাগাং এই ম্যাচটা হারতে পারে। সো জর্জ মানসির যে ইনিংসটা, সেটা আপনি অ্যাপারেন্টলি দেখলে ভালো মনে হবে। দলের টপ স্কোরার, 50 করেছেন, একমাত্র ব্যাটসম্যান হিসেবে 140 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। কিন্তু আমার কাছে মনে হয় তার ইনিংসের ওই যে 2টা ভাগ, ওই প্রথম ভাগেই সিলেটের পরাজয়টা তিনি নিশ্চিত করে ফেলেছিলেন। সো সেকেন্ড ভাগে গিয়ে সেই চেষ্টাটা দেখা গেল
ওইটাতে আর কোনো লাভ হয়নি, বরং সেকেন্ড ভাগের ইনিংসে যদি প্রথম ভাগে তিনি খেলতে পারতেন সেক্ষেত্রে সিলেটের জয়ের চান্স থাকলেও থাকতে পারত। চিটাগাং কিংসকে ক্রেডিটটা দিতে হবে, তাদের ওই ব্যাটিং ইনিংসটা তারা মোটামুটি একটা ফ্লোতেই এগিয়েছে, ওই এক্স্যাক্টলি 46 রান কিন্তু তারাও তাদের পাওয়ার প্লেতে করেছিল, তবে একটা মাত্র উইকেট হারিয়ে পারভেজ হোসেন ইমন তিনি হচ্ছে গিয়ে বাউন্ডারি লাইনে একজন ফিল্ডার ছিলেন তাকেই পিক করেছেন এবং তিনি আউট হয়ে গেছেন। তারপরে ওইখানটাকে উসমান খান এবং গ্রাহাম ক্লার্কের যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপে 68টা রান হয়েছে। 10 ওভার শেষে তাদের রান ছিল 1 উইকেটে 99, পরের 10 ওভারে তারা আরো হচ্ছে গিয়ে 104 রান অ্যাড করে, সেজন্য বললাম মোটামুটি একই রকম। আবার ধরেন 11, 12, 13, 14 এই 4টা ওভার তাদের ব্যাটিংটা একটু স্লো হয়ে গিয়েছিল, শেষ 6 ওভারে তারা আবার 76 রান তুলে ফেলে এবং ওই জায়গাটা থেকে হায়দার আলীর ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগের কথা যেটা আমি বলছিলাম যে উসমান খান এবং গ্রাহাম ক্লার্কের যে ব্যাটিংটা, উসমান খান 32 বলে 50 করেছেন, 50 করার একটু পরেই তিনি আউট হয়ে গিয়েছেন, আবার 28 বলে 50 করেছেন ওইখানটাতে গ্রাহাম ক্লার্ক, তিনি 33 বলে 60 রান করে আউট হয়ে গেছেন এবং তারা যেখানে শেষ করে গিয়েছেন ওই জায়গাটাতেই হচ্ছে গিয়ে ফিনিশিংটা খুব ভালো হয়েছে হায়দার আলীর, যিনি ওই শেষ দিকে গিয়ে তার ব্যাটে ঝড় উঠেছে। 18 বলে 42 রানের একটা তিনি যে ইনিংসটা খেলেছেন, লাস্ট ওভারে তিনি শেষ 3 বলের মধ্যে 2 বলে মানে 20 নম্বর ওভারের চতুর্থ এবং পঞ্চম বলে পরপর 2টা ছক্কা মেরে দলের স্কোরটাকে কিন্তু তিনি 200-র উপরে নিয়ে যান। 203 রান চিটাগাং করেছে এবং সেই 203 রান তারা করার ক্ষেত্রে সিলেট স্ট্রাইকার্সের যেরকম ব্যাটিং হওয়ার কথা ছিল সেরকম ব্যাটিং হওয়া উচিত ছিল। সিলেটের এই উইকেটে 200 রান তারা করে জয়টা কিন্তু অসম্ভব না, সেটা আমরা দেখেছি এবং সিলেট অ্যাটলিস্ট সেই ট্রাইটা করতে পারতো, সেই ট্রাই করার মতো অবস্থাতে তারা যেতে পারতো। এখন শেষ পর্যন্ত গিয়ে আপনি যখন দেখবেন যে তারা 173 পর্যন্ত তুলে ফেলেছে, মাত্র 30 রানে তারা ম্যাচটা হেরেছে, ম্যাচে তো তারা আসলে একটুখানি ক্লোজে গিয়েছে না। ম্যাচটা যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন, ভালোভাবে মানে পর্যবেক্ষণ করেন, তাহলে আমার কাছে মনে হয় যে সত্যি সত্যি সিলেটের ব্যাটিং ইনিংসে ওইখানটা থেকে তারা ঠিক জিতবে বা জেতাটাকে তারা হচ্ছে গিয়ে জেতার আশায় যাচ্ছে, ইচ্ছায় যাচ্ছে, জেতাটাকে তারা হচ্ছে গিয়ে নিজেদের করে নিতে যাচ্ছে, ঠিক ওই রকম অবস্থাটাতে সিলেট স্ট্রাইকার্স যেতে পারেননি এবং সেইখানটাতে আমার কাঠগড়ায় বারবারই আসলে এইখানটাতে জর্জ মানসিকেই দাঁড় করাতে হবে। তার যে ইনিংসের ফার্স্ট হাফটা তিনি যেরকম খেলেছেন, ওই যে আমি বললাম যে প্রথম 22 বলে তিনি 13 রান নিয়েছেন, সেইখান থেকে শেষ 15 বলে যতই তিনি হচ্ছে আরো 39 রান নেন না কেন, ওইটা সিলেটের হার নিশ্চিত করার পরে তিনি মেরে খেলা শুরু করেছেন। তাতে সিলেটের হার যেটা নিশ্চিত ছিল সেটা আর অনিশ্চয়তার মধ্যে আর পড়েনি, সিলেট হেরেই গেছে। ফলে সিলেট এইবারের বিপিএলে প্রথম 2 ম্যাচ জেতার, প্রথম 3 ম্যাচ হারার পরে 2 ম্যাচ জিতেছিল, তারপরে গিয়ে আবার তারা হেরে সিলেট পর্বটা শেষ করলো। 6 ম্যাচ শেষে তাদের হচ্ছে ওই 2টা জয়ে 4 পয়েন্ট। চিটাগাং কিংস সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে তারা প্রথম ম্যাচ হারার পর টানা 3টা ম্যাচ জিতলো, 6 পয়েন্ট তাদের, এটা নিয়েই তারা চিটাগাং পর্বটা শুরু করছে এবং এই যে ম্যাচটাতে চিটাগাং কিংস 30 রানে জিতলো, সেইখানটাতে আমার কাছে সবকিছু ছাপিয়ে আসলে জর্জ মন্টসের ব্যাটিংটাই টার্নিং পয়েন্ট, স্পেশালি তার ওই যে দলের প্রথম 12 ওভারের মধ্যে তিনি যেই জায়গাটুকু খেলেছেন, 22 বলে যে 13 রান করেছেন, সিলেটের হার সেই জায়গাটাতে নিশ্চিত হয়ে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে। একমত হবেন কি?